আচ্ছা বন্ধুরা, ক্লাসের শুরুতেই তোমাদের একটা ধাঁধা ধরি। বলতো, গরমের দিনে এক গ্লাস ঠান্ডা চিনির শরবত, বিকালের আড্ডার ঝালমুড়ি, আর জ্বর হলে আম্মু যে অ্যান্টিবায়োটিক সিরাপটা ঝাঁকিয়ে খাওয়ায়, এই তিনটার মধ্যে মিল কোথায়? তোমাদের মনে হতে পারে, এই তিনটার স্বাদ তো তিন রকম, তাহলে মিল কোথায়? মিল হল, এরা প্রত্যেকেই এক একটি মিশ্রণ। কিন্তু মজার ব্যাপার হল, এদের রসায়ন কিন্তু এক নয়। শরবতের চিনিকে যেমন আলাদা দেখা যায় না, ঝালমুড়ির চানাচুর কিন্তু সহজেই খুঁজে বের করা যায়। আবার ঔষধের বোতল কেন খাওয়ার আগে ঝাঁকাতে হয়? আর সমুদ্রের নোনা পানি থেকে কিভাবে ল্যাবরেটরিতে একদম খাঁটি বিশুদ্ধ পানি তৈরি করা যায়, এই সব ম্যাজিকের উত্তর লুকিয়ে আছে আমাদের আজকের অধ্যায়ে। আজ আমরা জানব মিশ্রণ, দ্রবণ, সাসপেনশন আর কলয়েডের ভেতরের সব দারুণ গল্প। চলো, বিজ্ঞানের এই চমৎকার জগৎটা আজ একসাথে আবিষ্কার করি। অষ্টম অধ্যায়, মিশ্রণ। দৈনন্দিন জীবনে আমরা নানা রকমের জিনিস ব্যবহার করে থাকি। এদের কোনোটি বিশুদ্ধ আর কোনোটি মিশ্রণ। মিশ্রণের মধ্যে আবার কোনোটি দ্রবণ, কোনোটি সাসপেনশন আর কোনোটি কলয়েড। এই অধ্যায় শেষে আমরা মিশ্রণ এবং দ্রবণের সম্পর্ক ব্যাখ্যা করতে পারব। বিভিন্ন প্রকার দ্রবণের মধ্যে পার্থক্য করতে পারব। পানি এবং কঠিন পদার্থ দিয়ে বিভিন্ন প্রকার দ্রবণ প্রস্তুত করতে পারব। দ্রবণে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারব। সর্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার প্রদর্শন করতে পারব। সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণ প্রস্তুত এবং উপাদানসমূহ পৃথক করতে পারব। লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক এবং বিশুদ্ধ পানি প্রস্তুত করতে পারব। দ্রবণ, কলয়েড এবং সাসপেনশনের মধ্যে পার্থক্য করতে পারব। দৈনন্দিন জীবনে দ্রবণ, কলয়েড এবং সাসপেনশনের ভূমিকা ব্যাখ্যা করতে পারব। আমাদের জীবনে দ্রবণ ও সাসপেনশনের প্রয়োগ উপলব্ধি করব। পরীক্ষণ কাজের যন্ত্রপাতি এবং উপকরণ সঠিকভাবে ব্যবহার করতে পারব। পাঠ 1 ও 2, মিশ্রণ এবং দ্রবণ। আমরা সকলেই চিনির শরবত ও ঝালমুড়ির সাথে কম বেশি পরিচিত। গ্লাসে বা জগে পানি নিয়ে তাতে কিছু চিনি ঢেলে চামচ দিয়ে নাড়া দিলেই কিন্তু চিনির শরবত হয়ে যায়। আবার ঝালমুড়ি বানাতে হলে কিছু মুড়ি নিয়ে তাতে চানাচুর, কিছু পেঁয়াজ কুচি, মরিচের কুচি, টমেটো ইত্যাদি ভালোভাবে মিশাতে হয়। চিনির শরবত ও ঝালমুড়ি উভয় ক্ষেত্রেই কিন্তু একের অধিক উপাদান আছে। এরকম একের অধিক বিভিন্ন উপাদানের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকেই আমরা মিশ্রণ বলি। এই উপাদানগুলো মিশ্রিত থাকলেও ক্ষুদ্র স্কেলে তাদের কাজগুলো পৃথকভাবেই অবস্থান করে। কাজ, দ্রবণ বা সমসত্ব মিশ্রণকে জানা। প্রয়োজনীয় উপকরণ: একটি কাচের গ্লাস, চামচ, চিনি ও পানি। পদ্ধতি: কাচের গ্লাসটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাও। গ্লাসের 3/4 পরিমাণ খাওয়ার পানি নাও ও 1 চামচ চিনি যোগ করে নাড়া দাও। এবার চিনির শরবতটিকে কয়েক ভাগে ভাগ করো। প্রতিটি ভাগ থেকে 1 চামচ করে খেয়ে দেখ। চিত্র 8.1 দ্রবণ তৈরি। চিনিকে আলাদা করে দেখতে পাচ্ছ কি? না, পাচ্ছ না। কারণ চিনি পানিতে দ্রবীভূত হয়ে গেছে। প্রতিটি ভাগ কি একই রকম মিষ্টি? হ্যাঁ, প্রতিটি ভাগ একই রকম মিষ্টি। কারণ হলো চিনির শরবতে চিনির কণাগুলো পানির সবখানে সুষমভাবে বা সমানভাবে বিন্যস্ত আছে। চিনির শরবতের মতো যে সমস্ত মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে আরেকটিকে সহজে আলাদা করা যায় না, তাদেরকেই দ্রবণ বা সমসত্ব মিশ্রণ বলা হয়, অর্থাৎ দ্রবণসমূহ এক বিশেষ ধরনের মিশ্রণ। এখন তোমরা পানিতে লবণ, গ্লুকোজ, ফলের রস যোগ করে দেখ প্রাপ্ত মিশ্রণগুলো সমসত্ব মিশ্রণ বা দ্রবণ কি না। কাজ: অসমসত্ব মিশ্রণকে জানা। প্রয়োজনীয় উপকরণ: 1 টি বাটি মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও টমেটো কুচি। পদ্ধতি: তোমরা উপরের উপকরণগুলো মিশিয়ে ঝালমুড়ি বানাও। এবার ঝালমুড়িকে কয়েক ভাগে ভাগ করো। তোমরা কি এই মিশ্রণের উপাদানগুলোকে সহজে আলাদা করতে পারছ? হ্যাঁ, খুব সহজেই একটি উপাদান থেকে অন্যটি আলাদা করা যাচ্ছে। সব ভাগে কি সকল উপকরণ সমানভাবে আছে? না, নেই। কোনো ভাগে মুড়ি হয়তো একটু বেশি, কোনোটাতে বা পেঁয়াজ একটু বেশি, আবার কোনোটাতে হয়তো চানাচুর একটু কম বা বেশি। অর্থাৎ উপাদানগুলো সুষমভাবে বণ্টিত নেই। ঝালমুড়ির মতো যে সকল মিশ্রণে উপাদানসমূহ সুষমভাবে বণ্টিত থাকে না এবং একটি থেকে অন্যটি সহজেই আলাদা করা যায়, তাদেরকে অসমসত্ব মিশ্রণ বলা হয়। এখন তোমরা পানিতে গুঁড়ো দুধ, মাটি, আটা, চকের গুঁড়া, ট্যালকম পাউডার যোগ করে দেখো প্রাপ্ত মিশ্রণগুলো অসমসত্ব মিশ্রণ কিনা। মিশ্রণ কি? একের অধিক উপাদান একসাথে মেশালে যা পাওয়া যায় তাকে মিশ্রণ বলে।
উপাদানগুলো মিশ্রিত থাকলেও তাদের নিজস্ব বৈশিষ্ট্য আলাদাভাবে বজায় থাকে। মিশ্রণ দুই প্রকার। ১. সমসত্ব মিশ্রণ, দ্রবণ। উপাদানগুলো সুষমভাবে, সমানভাবে মিশে যায়। এক উপাদান থেকে অন্যটি সহজে আলাদা করা যায় না। উদাহরণ: চিনির শরবত। চিনি পানিতে মিশে গেলে প্রতিটি চুমুক সমান মিষ্টি হয়, চিনিকে আলাদা দেখা যায় না। ২. অসমসত্ব মিশ্রণ। উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না। এক উপাদান থেকে অন্যটি সহজেই আলাদা করা যায়। উদাহরণ: ঝালমুড়ি, কোনো অংশে মুড়ি বেশি, কোনোটায় পেঁয়াজ বেশি। গুরুত্বপূর্ণ পার্থক্য। বিষয়: সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। উপাদান: সমানভাবে থাকে, সমানভাবে থাকে না। দেখা যায়, দেখা যায় না, দেখা যায়। আলাদা করা: কঠিন, সহজ। উদাহরণ: শরবত, ঝালমুড়ি। মনে রাখার সহজ উপায়। বিষয়: সমসত্ব, দ্রবণ, অসমসত্ব। উপাদান বণ্টন: সমান, অসমান। আলাদা করা: কঠিন, সহজ। উদাহরণ: চিনির শরবত, লবণ পানি, ঝালমুড়ি, মাটি প্লাস পানি। পাঠ ৩ ও ৪। দ্রব ও দ্রাবক। তোমরা বলো তো চিনির শরবতে চিনি ও পানির মধ্যে কোনটি বেশি এবং কোনটি কম থাকে? নিঃসন্দেহে পানির পরিমাণ বেশি আর চিনির পরিমাণ কম থাকে। এখানে পানি চিনিকে দ্রবীভূত করেছে আর চিনি পানিতে দ্রবীভূত হয়েছে। দ্রবণে সাধারণত যেটি বেশি পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত করে, তাকে বলে দ্রাবক, আর যেটি কম পরিমাণে থাকে অর্থাৎ দ্রবীভূত হয় তাকে বলে দ্রব। তাহলে বলা যায় যে দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক। চিনির শরবতে দ্রাবক হল পানি আর দ্রব হল চিনি। জলীয় দ্রবণ। উপরে দেওয়া চিনির শরবতের মতো জলীয় দ্রবণে পানি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। সকল দ্রবণের ক্ষেত্রেই দ্রাবক যে পানি হবে তা কিন্তু নয়। পানি ছাড়াও বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু যেমন এসিটোন, স্পিরিট, ইথারও দ্রাবক হিসাবে ব্যবহৃত হতে পারে। দ্রবণের ঘনমাত্রা: পাতলা ও ঘন দ্রবণ। দ্রবণে দ্রব ও দ্রাবকের পরিমাণ কম বেশি করে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করা যায়। ঘনমাত্রার উপর নির্ভর করে দ্রবণকে পাতলা বা ঘন বলা হয়। এবার তাহলে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করা যাক। কাজ: ঘন ও পাতলা দ্রবণ তৈরি ও পার্থক্যকরণ। প্রয়োজনীয় উপকরণ: দুটি কাচের গ্লাস, মাপচং, চামচ, চিনি ও পানি। পদ্ধতি: কাচের গ্লাস দুটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাও। প্রতিটি গ্লাসে মাপচং দিয়ে মেপে ১০০ মিলিলিটার করে খাওয়ার পানি নাও। একটি গ্লাসে ১ চামচ ও অপরটিতে ৩ চামচ চিনি দিয়ে ভালো করে নাড়া দাও। এবার উভয় গ্লাস থেকে ১ চামচ করে দ্রবণ বা শরবত নিয়ে খেয়ে এদের মিষ্টতা পরীক্ষা করো। দ্র বেশিরভাগ রাসায়নিক পদার্থই মানবদেহের জন্য ক্ষতিকর। তাই কোনো দ্রবণ বা রাসায়নিক পদার্থ সম্পর্কে পুরোপুরি জানা না থাকলে এটি খেয়ে স্বাদ পরীক্ষা করা কোনো মতেই উচিত নয়। চিত্র ৮.২ পাতলা ও ঘন দ্রবণ তৈরি। যে গ্লাসে ৩ চামচ চিনি দেওয়া হয়েছে সেটি বেশি মিষ্টি লাগছে। চিনির শরবতের মতো সমান আয়তনের দ্রবণের ক্ষেত্রে যেটিতে দ্রবের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে সেটি ঘন দ্রবণ, আর যেটিতে তুলনামূলকভাবে দ্রবের পরিমাণ কম থাকে সেটি হল পাতলা দ্রবণ। আবার যদি এমন হয় যে দুটি শরবতে চিনির পরিমাণ একই রেখে, যেমন ১ চামচ, ভিন্ন ভিন্ন পরিমাণ পানি নেওয়া হয়, তবে যেটিতে পানির পরিমাণ কম থাকবে সেটি বেশি মিষ্টি হবে, অর্থাৎ এটিকে আমরা ঘন দ্রবণ বলতে পারি। আর যেটিতে পানির পরিমাণ বেশি থাকবে সেটি কম মিষ্টি হবে, অর্থাৎ সেটিকে আমরা পাতলা দ্রবণ বলতে পারি। বর্ণহীন জলীয় দ্রবণ দেখে এটি পাতলা না ঘন তা বোঝার উপায় নেই। তবে রঙিন দ্রবণের ক্ষেত্রে ভিন্ন ঘনমাত্রার দ্রবণসমূহ কোনটি পাতলা, কোনটি ঘন তা বোঝা যায়, ঠিক যেমন করে আমরা পাতলা ডাল ও ঘন ডালের পার্থক্য করতে পারি। উল্লেখ্য, ডাল কিন্তু দ্রবণ নয়, একটি অসমসত্ব মিশ্রণ। এখন আমরা দেখব কিভাবে ঘন ও পাতলা রঙিন দ্রবণের পার্থক্য করা যায়। কাজ: ভিন্ন ভিন্ন ঘনমাত্রার রঙিন জলীয় দ্রবণ তৈরি করে তা থেকে ঘন ও পাতলা দ্রবণের পার্থক্যকরণ। প্রয়োজনীয় উপকরণ: 3টি টেস্ট টিউব ধারক, মাপচং, চামচ, তুতে ও পানি। পদ্ধতি: 3টি পরিষ্কার টেস্ট টিউব নাও। এবার টেস্ট টিউবগুলোকে টেস্ট টিউব ধারকে পরপর সাজিয়ে রাখো। প্রতিটি টেস্ট টিউবে মাপচং দিয়ে মেপে ৫ মিলিলিটার করে পানি নাও। প্রথম টেস্ট টিউবে ১ চামচ, দ্বিতীয় টেস্ট টিউবে ২ চামচ ও অপরটিতে ৩ চামচ তুতে যোগ করে তুতের দানাগুলো পুরোপুরি পানিতে দ্রবীভূত না হওয়া পর্যন্ত ভালো করে ঝাঁকাও। টেস্ট টিউবগুলোকে টেস্ট টিউবধারকে যার যার জায়গায় আগের মতো সাজিয়ে রাখো। চিত্র ৮.৩
রঙিন দ্রবণ তৈরি। তোমরা সবগুলো দ্রবণ কি সমান নীল দেখতে পাচ্ছ? না, তা নয়। যেটিতে সবচেয়ে কম পরিমাণ তুতে যোগ করেছ সেটি সবচেয়ে কম নীল দেখাচ্ছে, অর্থাৎ সেটি সবচেয়ে পাতলা দ্রবণ। এভাবে তুতের পরিমাণ বাড়ার সাথে সাথে দ্রবণের রং আস্তে আস্তে গাঢ় হয়েছে, অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা পাতলা থেকে ঘন হয়েছে। একইভাবে তোমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ তৈরি করে পাতলা ও ঘন দ্রবণের পার্থক্য করতে পার। 1. দ্রব ও দ্রাবক কি? একটি দ্রবণে সাধারণত দুটি অংশ থাকে। কোনটি দ্রব আর কোনটি দ্রাবক তা চেনার সহজ উপায় হল পরিমাণ লক্ষ্য করা। দ্রাবক সলভেন্ট দ্রবণে যার পরিমাণ বেশি থাকে এবং যা অন্য পদার্থকে দ্রবীভূত করে, যেমন পানি। দ্রব সলিউট দ্রবণে যার পরিমাণ কম থাকে এবং যা দ্রবীভূত হয়, যেমন চিনি, লবণ বা তুতে। সূত্র: দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রব। 2. জলীয় দ্রবণ ও অন্যান্য দ্রাবক। যখন কোনো দ্রবণে পানি দ্রাবক হিসেবে থাকে তখন তাকে জলীয় দ্রবণ বলে। তবে পানি ছাড়াও আরও অনেক কিছু দ্রাবক হতে পারে, যেমন এসিটোন, স্পিরিট, ইথার। 3. দ্রবণের ঘনমাত্রা কনসেন্ট্রেশন। দ্রবণের শক্তি বা মিষ্টতা নির্ভর করে এর ঘনমাত্রার ওপর। 1-2 ভাগে ভাগ করা যায়। পাতলা দ্রবণ ডাইলিউট সলিউশন, যেখানে দ্রাবকের তুলনায় দ্রবের পরিমাণ কম থাকে। ঘন দ্রবণ কনসেন্ট্রেটেড সলিউশন, যেখানে দ্রাবকের তুলনায় দ্রবের পরিমাণ বেশি থাকে। ঘনমাত্রা বোঝার উপায়: 1. মিষ্টতা দিয়ে। সমান পরিমাণ পানিতে যেখানে বেশি চিনি সেটি বেশি মিষ্টি এবং বেশি ঘন। 2. রঙের গাঢ়ত্ব দিয়ে। রঙিন দ্রবণের ক্ষেত্রে, যেমন তুতের দ্রবণ, যেটির রং যত বেশি গাঢ় সেই দ্রবণ তত বেশি ঘন। 4. গুরুত্বপূর্ণ সতর্ক। বইয়ে যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তা হল, ল্যাবরেটরিতে বা দৈনন্দিন জীবনে অজানা কোনো রাসায়নিক দ্রব্য কখনোই চেখে দেখা উচিত নয়। কারণ অনেক রাসায়নিক পদার্থ শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। রঙিন দ্রবণের ক্ষেত্রে রং দেখেই ঘনমাত্রা বোঝা নিরাপদ। গুরুত্বপূর্ণ বিষয়: এক্সাম ট্রিক। একই পানি 100 মিলিলিটার থাকলে বেশি চিনি ঘন দ্রবণ, কম চিনি পাতলা দ্রবণ। একই চিনি থাকলে কম পানি ঘন দ্রবণ, বেশি পানি পাতলা দ্রবণ। রং দিয়ে ঘন পাতলা বোঝা। বর্ণহীন দ্রবণ বোঝা কঠিন। রঙিন দ্রবণ সহজে বোঝা যায়। উদাহরণ: কম তুতে হালকা নীল পাতলা, বেশি তুতে গাঢ় নীল ঘন। ছোট পার্থক্য দ্রুত পড়ার জন্য। বিষয়: ঘন দ্রবণ, পাতলা দ্রবণ। দ্রব বেশি কম, স্বাদ বেশি কম, রং গাঢ় হালকা। পাঠ 5 ও 7 সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ। কাজ: সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ তৈরি। প্রয়োজনীয় উপকরণ: একটি বিকার, মাপচং, নাড়ানি, লবণ ও পানি। পদ্ধতি: বিকারটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাও। বিকারে মাপচং দিয়ে মেপে 100 মিলিলিটার পানি নাও। এবার বিকারের পানিতে অল্প অল্প করে লবণ যোগ করে নাড়তে থাকো। এভাবে লবণ যোগ করতেই থাকো আর নাড়তেই থাকো যতক্ষণ পর্যন্ত যোগ করা লবণ অনেক নাড়লেও আর দ্রবীভূত না হয়। ক্রমাগত লবণ যোগ করতে থাকলে এক পর্যায়ে লবণ যোগ করে অনেক বেশি নাড়লেও লবণ আর দ্রবীভূত হয় না কেন? এর কারণ হল লবণ যোগ করতে করতে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়েছে। যখন দ্রাবক পানি আর দ্রবকে লবণকে দ্রবীভূত করতে পারছে না, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। পক্ষান্তরে কোনো দ্রবণে যদি ওই সর্বোচ্চ পরিমাণের চেয়ে কম পরিমাণের দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ হবে। উপরের কাজে যোগকৃত লবণ অদ্রবীভূত হওয়ার আগের সকল অবস্থাকেই আমরা অসম্পৃক্ত দ্রবণ বলতে পারি। সম্পৃক্ত দ্রবণে সামান্য পরিমাণ দ্রব যোগ করে অনেক নাড়লেও দ্রব আর দ্রবীভূত হয় না। পক্ষান্তরে অসম্পৃক্ত দ্রবণে দ্রব যোগ করে নাড়া দিলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত না হওয়া পর্যন্ত দ্রব দ্রবীভূত হতেই থাকে। দ্রবণীয়তা: তোমরা উপরের অনুচ্ছেদে সম্পৃক্ত দ্রবণ কী তা জানলে। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক নিয়ে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন হয় তাকেই ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রবণীয়তা বলে। পরীক্ষা করে দেখা গেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 36 গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে।
অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা হল 36। আবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে চিনির দ্রবণীয়তা হল 211। 4 অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানি সর্বোচ্চ 211 গ্রাম চিনি দ্রবীভূত করতে পারে। তরল দ্রবণ। যেসব দ্রবণে দ্রাবক হিসেবে তরল পদার্থ আর দ্রব হিসেবে কঠিন পদার্থ ব্যবহৃত হয় সেগুলো হল তরল কঠিন দ্রবণ। যদি এমন হয় যে দ্রব ও দ্রাবক উভয়ই তরল পদার্থ তাহলে ওই দ্রবণকে তরল দ্রবণ বলা হয়। আমরা 1 গ্লাস পানি নিয়ে তাতে যদি 1 চামচ লেবুর রস যোগ করে ভালোভাবে নাড়া দিই তাহলেই একটি তরল দ্রবণ পাওয়া যাবে। একইভাবে ভিনেগার বা এসিটিক অ্যাসিড ও পানি দিয়েও তরল দ্রবণ তৈরি করা যায়। তরল গ্যাস দ্রবণ। এবার আমরা কিছু দ্রবণ দেখি যেখানে দ্রাবক হল তরল পদার্থ আর দ্রব হল গ্যাসীয় পদার্থ। কোমল পানীয় যেমন কোকা কোলা, 7 আপ আমরা সবাই চিনি। এই সমস্ত কোমল পানীয়ের বোতল খোলার সাথে সাথে হিস শব্দ করে বুদবুদ আকারে গ্যাসীয় পদার্থ বের হয়। এই গ্যাসীয় পদার্থটি হল কার্বন ডাই অক্সাইড যা পানীয়ের মধ্যে দ্রবীভূত অবস্থায় ছিল। অর্থাৎ কোমল পানীয়গুলোকে আমরা তরল গ্যাস দ্রবণ বলতে পারি। তোমরা কি জান পানিতে বসবাসকারী প্রাণীসমূহ যেমন মাছ তাদের নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন কোথা থেকে পায়? তারা তো আমাদের মতো সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে পারে না। পানিতে বসবাসকারী প্রাণীসমূহ অক্সিজেন নেয় পানিতে থাকা দ্রবীভূত অক্সিজেন থেকে। তাহলে নদ নদী খাল বিল বা প্রাকৃতিক জলাশয়ের পানি কিন্তু এক ধরনের তরল গ্যাস দ্রবণ। এই সমস্ত প্রাকৃতিক পানিতে অক্সিজেন ছাড়াও অন্যান্য অনেক কিছুই দ্রবীভূত থাকে। আবার ইদানিং বহুল সমালোচিত ফরমালিনও যা আইন বহির্ভূতভাবে বিভিন্ন ফল ও মাছের সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে পানিতে ফর্মালডিহাইড নামক গ্যাসের দ্রবণ। দ্রবণে তাপের প্রভাব। কাজ। দ্রবণে তাপের প্রভাব পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: একটি বিকার, নাড়ানি, ত্রিপদী স্ট্যান্ড, তারজালি, একটি নিক্তি, লবণ, পানি ও স্পিরিট ল্যাম্প। পদ্ধতি: একটি পরিষ্কার বিকারে 100 গ্রাম পানি নিক্তি দিয়ে মেপে নাও। ধীরে ধীরে লবণ যোগ করে নাড়তে থাকো। যোগকৃত লবণ যদি আর দ্রবীভূত না হয় তাহলে লবণ যোগ করা বন্ধ করো। এবার ত্রিপদী স্ট্যান্ডের উপর তারজালি রেখে তার উপর বিকারটিকে বসাও এবং স্পিরিট ল্যাম্প দিয়ে বিকারের তলায় তাপ দিতে থাকো ও নাড়তে থাকো। চিত্র 8.4 দ্রবণে তাপের প্রভাব পর্যবেক্ষণ। তাপ দেওয়ার পর দ্রবণটিতে কি কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে অদ্রবীভূত লবণের পরিমাণ কমতে শুরু করেছে। এভাবে আরও কিছুক্ষণ তাপ দিতে থাকলে সম্পূর্ণ লবণই দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এটি বলা যায় যে তাপমাত্রা বাড়ার কারণে পানিতে লবণের দ্রবণীয়তা বেড়েছে আর সে কারণেই অদ্রবীভূত লবণ তাপ দেওয়ার পরে দ্রবীভূত হয়েছে। তবে কিছু কিছু দ্রবণের ক্ষেত্রে যেমন পানিতে সিরিয়াম সালফেট ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবণীয়তা কমে যায়। এই পাঠে সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ, দ্রবণীয়তা এবং দ্রবণে তাপমাত্রার প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে আমি এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিচে সহজভাবে উপস্থাপন করছি। 1. সম্পৃক্ত বনাম অসম্পৃক্ত দ্রবণ। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, যেমন পানি, কতটুকু দ্রব, যেমন লবণ, মিশবে তার একটি সীমা আছে। সম্পৃক্ত দ্রবণ, স্যাচুরেটেড সলিউশন। যখন কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি দ্রাবক তার সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী দ্রবীভূত করে ফেলে, অর্থাৎ আর নতুন করে দ্রব মেশানো যায় না, তখন তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। অসম্পৃক্ত দ্রবণ, আনস্যাচুরেটেড সলিউশন। যদি কোনো দ্রবণে ওই সর্বোচ্চ সীমার চেয়ে কম পরিমাণে দ্রব থাকে, অর্থাৎ আরও দ্রব মেশানোর সুযোগ থাকে, তবে তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। 2. দ্রবণীয়তা, সলিউবিলিটি। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন হয় তাকেই ওই দ্রবের দ্রবণীয়তা বলে। লবণের দ্রবণীয়তা। 25 ডিগ্রি সেলসিয়াসে লবণের দ্রবণীয়তা 36, অর্থাৎ 100 গ্রাম পানিতে 36 গ্রাম লবণ মিশবে। চিনির দ্রবণীয়তা। 25 ডিগ্রি সেলসিয়াসে চিনির দ্রবণীয়তা 211.4, অর্থাৎ চিনি পানির চেয়ে অনেক বেশি দ্রবীভূত হতে পারে। 3. বিভিন্ন প্রকার দ্রবণ, অবস্থা ভেদে। দ্রবণ শুধু কঠিন ও তরলের মিশ্রণ নয়, এটি আরও কয়েক প্রকার হতে পারে। দ্রবণের ধরন। দ্রাবক, দ্রব। উদাহরণ: তরল কঠিন, তরল পানি। কঠিন চিনি, চিনির শরবত। তরল পানি, তরল লেবুর রস।
লেবুর শরবত, ভিনেগার, তরল গ্যাস, তরল, পানি, গ্যাস, CO2, ও, কোমল পানীয়, নদীর পানি, দ্রবীভূত অক্সিজেন। 4. দ্রবণে তাপের প্রভাব। তাপমাত্রা পরিবর্তন করলে দ্রবণীয়তার ওপর বড় প্রভাব পড়ে। তাপ দিলে কি হয়? অধিকাংশ ক্ষেত্রে, যেমন লবণ বা চিনি, তাপমাত্রা বাড়ালে দ্রবণীয়তা বাড়ে। অর্থাৎ তাপ দিলে অদ্রবীভূত লবণও পানিতে মিশে যায়। ব্যতিক্রম কিছু পদার্থের ক্ষেত্রে, যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তাপ বাড়ালে দ্রবণীয়তা উল্টো কমে যায়। পাঠ 8 ও 9, সর্বজনীন দ্রাবক। দ্রবণে দ্রাবক সম্পর্কে তোমরা আগেই জেনেছ। সর্বজনীন দ্রাবক বলতে কি বোঝায়? এটি হবে এমন দ্রাবক, যা সব রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারবে। এরকম কোনো দ্রাবক কি বাস্তবে পাওয়া সম্ভব? সম্ভবত নয়। তবে অনেক রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারে এমন একমাত্র দ্রাবক হচ্ছে আমাদের অতি পরিচিত পানি। অর্থাৎ পানিই হচ্ছে এখন পর্যন্ত পাওয়া একমাত্র সর্বজনীন দ্রাবক। পানি একদিকে যেমন অসংখ্য অজৈব পদার্থকে, ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা ইত্যাদি ছাড়া, দ্রবীভূত করতে পারে, তেমনি অন্যদিকে অনেক জৈব যৌগ, যেমন স্পিরিট, এসিটোন, এসিটিক অ্যাসিড ও গ্যাসীয় পদার্থকেও দ্রবীভূত করতে পারে। হাতের কাছে পাওয়া যায় এমন নানা রকম জৈব ও অজৈব পদার্থ নিয়ে তোমরা পানিতে এদের দ্রবণীয়তা পরীক্ষা করে দেখো। সমসত্ব মিশ্রণ প্রস্তুত ও পৃথকীকরণ। এই অধ্যায়ের শুরুতে আমরা সমসত্ব মিশ্রণের কিছু উদাহরণ দেখেছি। এখন দেখব কিভাবে এই সকল মিশ্রণ প্রস্তুত ও তাদের উপাদানসমূহকে পৃথক করা যায়। কাজ: সমসত্ব মিশ্রণ প্রস্তুতকরণ। প্রয়োজনীয় উপকরণ: একটি বিকার, চামচ, নাড়ানি, গ্লুকোজ ও পানি, 4টি ওয়াচ গ্লাস বা কাচের ছোট পাত্র। পদ্ধতি: বিকারটি ভালো করে পরিষ্কার করে তাতে 200 মিলিলিটার, ভিন্ন পরিমাণও নেওয়া যেতে পারে, পানি মাপচং দিয়ে মেপে নিই। এবার 4-5 চামচ গ্লুকোজ বিকারের পানিতে যোগ করে ভালোভাবে নাড়া দেই। গ্লুকোজ ও পানির মিশ্রণটি সমসত্ব হয়েছে কি না সেটি পরীক্ষা করে দেখা যাক। পুরো মিশ্রণটিকে সমান 4 ভাগে ভাগ ও 4টি ওয়াচ গ্লাসে রাখি। প্রতিটি ওয়াচ গ্লাসের আলাদা আলাদা ভর মেপে নিই ও লিখে রাখি। এবার প্রতিটি ওয়াচ গ্লাস ত্রিপদী স্ট্যান্ডের উপর রাখা তারজালির উপর বসিয়ে স্পিরিট ল্যাম্পের সাহায্যে তাপ দিয়ে পানি পুরোপুরি শুকিয়ে ফেলি। ওয়াচ গ্লাসগুলোকে ঠান্ডা করে প্রতিটির ভর মেপে নিই। প্রতিটি ওয়াচ গ্লাসের পরের ভর ও আগের ভরের পার্থক্য থেকে প্রাপ্ত গ্লুকোজের ভর হিসেব করি। দ্রবণে গ্লুকোজের কণাগুলোকে আর দেখতে পাচ্ছ কি? না, মোটেও না, কারণ গ্লুকোজের দানাগুলো সম্পূর্ণরূপে পানিতে দ্রবীভূত হয়ে গেছে। এবার পানি শুকানোর পর তোমরা প্রতিটি পাত্রে সমান পরিমাণ গ্লুকোজ পেয়েছ কি? হ্যাঁ, প্রতিটি পাত্রে পাওয়া গ্লুকোজের পরিমাণ সমান। অতএব বলা যায় যে পানি ও গ্লুকোজের মিশ্রণটি সমসত্ব ছিল। তা না হলে কোনো ভাগে গ্লুকোজ বেশি আবার কোনোটাতে কম পাওয়া যেত। যে প্রক্রিয়ায় তাপ দিয়ে পানি শুকিয়ে ফেললে তার নাম জানো কি? এটি হল বাষ্পীভবন। অর্থাৎ তাপ দিয়ে তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকেই বাষ্পীভবন বলে। তোমাদের কি মনে হয় বাষ্পীভবন ছাড়া আর কোনো সহজ পদ্ধতিতে গ্লুকোজকে পানি থেকে আলাদা করা যাবে? না, এটিই একমাত্র উপায়, যা বেশ কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। অসমসত্ব মিশ্রণ প্রস্তুত ও পৃথকীকরণ। কাজ: অপরিষ্কার লবণ ও পানির অসমসত্ব মিশ্রণ প্রস্তুতকরণ। প্রয়োজনীয় উপকরণ: একটি বিকার বা কাচের গ্লাস, চামচ, নাড়ানি, অপরিষ্কার লবণ ও পানি। পদ্ধতি: বিকার বা কাচের গ্লাসটি ভালো করে পরিষ্কার করে তাতে 200 মিলিলিটার, ভিন্ন পরিমাণও নেওয়া যেতে পারে, পানি নাও। এবার 1 থেকে 2 চামচ অপরিষ্কার লবণ বিকারের পানিতে যোগ করে ভালোভাবে নাড়া দাও। মিশ্রণটিকে কিছুক্ষণ রেখে দাও। কি দেখতে পাচ্ছ? লবণের কণাগুলো পানিতে দ্রবীভূত হয়ে গেছে আর ময়লার ভারী কণাগুলো বিকারের তলায় জমতে শুরু করেছে। অন্যদিকে ময়লার হালকা ও ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো পানিতে ভাসমান অবস্থায় রয়েছে। ময়লার কণাগুলো পানিতে সুষমভাবে বিন্যস্ত হচ্ছে না, অর্থাৎ এটি নিশ্চিত যে মিশ্রণটি লবণ পানি ময়লার একটি অসমসত্ব মিশ্রণ। ময়লার কণাগুলো যে সুষমভাবে বিন্যস্ত নয় সেটি কিভাবে পরীক্ষা করে প্রমাণ করা যায়? আগের কাজের মতো সমান কয়েক ভাগে ভাগ করে প্রতিটি ভাগ থেকে পানি পুরোপুরি বাষ্পায়িত করে প্রতি ভাগে অবশিষ্ট বস্তুর ভর পরিমাপ করলেই দেখা যাবে এক এক ভাগে এক এক পরিমাণ বস্তু রয়েছে। বলো তো এই মিশ্রণ থেকে আমরা কি কোনোভাবে অদ্রবণীয় ময়লার কণা দূর করতে পারি? ছাঁকুনি দিয়ে চা পাতা যেভাবে লিকার থেকে আলাদা করা হয়, ঠিক একইভাবে আমরা অদ্রবণীয় বস্তুর কণাগুলোকেও মিশ্রণ থেকে আলাদা করতে পারি।
এবার দেখে নিই কিভাবে ফিল্টার কাগজ দিয়ে ময়লার কণাগুলো লবণ পানি থেকে আলাদা করে পরিষ্কার লবণ পাওয়া যায়। কাজ: অপরিষ্কার লবণ হতে পরিষ্কার লবণ প্রস্তুতকরণ। প্রয়োজনীয় উপকরণ: অপরিষ্কার লবণের অসমসত্ব মিশ্রণ, নাড়ানি, ত্রিপদী স্ট্যান্ড, তারজালি, ফানেল, ফিল্টার কাগজ, রিংযুক্ত স্ট্যান্ড ও পানি। পদ্ধতি: একটি ফিল্টার কাগজ নিয়ে প্রথমে সমান 4 ভাঁজ করো। এরপর চিত্রের মতো করে একদিকে 3 ভাঁজ ও অন্যদিকে 1 ভাঁজ রেখে ফানেলের ভিতরে বসিয়ে দাও। ফিল্টার কাগজটিকে পরিষ্কার পানি দিয়ে অল্প করে ভিজিয়ে নাও যাতে এটি সরে না যায়। ফানেলটি চিত্র অনুযায়ী স্ট্যান্ডের সাথে যুক্ত রিংয়ের উপর বসাও। ফানেলের নিচে একটি বিকার রাখো। অতঃপর আগের কাজের অপরিষ্কার লবণের অসমসত্ব মিশ্রণটি ফিল্টার পেপারের উপর আস্তে আস্তে ঢেলে দাও। যতক্ষণ পর্যন্ত ফানেল থেকে পরিষ্কার পানি পড়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। এবার পরিষ্কার লবণ পানির বিকারটিকে ত্রিপদী স্ট্যান্ডের উপর রাখা তারজালির উপর বসিয়ে স্পিরিট ল্যাম্পের সাহায্যে তাপ দিয়ে সম্পূর্ণ পানি শুকিয়ে ফেলো। চিত্র 8.5 পরিস্রাবণ। মিশ্রণটি ফানেলে ঢালার পর কী ঘটল? মাটির কণামুক্ত পরিষ্কার লবণ পানি ধীরে ধীরে ফিল্টার কাগজের মধ্য দিয়ে নিচে রাখা বিকারে জমা হলো আর মাটির কণাগুলো ফিল্টার কাগজের উপরে আটকে রইল। মাটির কণাগুলোকে ফিল্টার কাগজ দিয়ে মাটি ও পানির মিশ্রণ থেকে আলাদা করার এই প্রক্রিয়ার নাম হল পরিস্রাবণ। অর্থাৎ পরিস্রাবণ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করা যায়। বিকারের পানি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর তোমরা কি পেলে? সাদা ধবধবে ও পরিষ্কার লবণের স্তর পেয়েছ। কারণ শুরুতে নেওয়া ময়লাযুক্ত লবণ থেকে সকল ময়লা ফিল্টার কাগজ দিয়ে পরিস্রাবণের মাধ্যমে সম্পূর্ণরূপে দূর করা হয়েছে। মনে রেখো, ময়লার মধ্যে যদি পানিতে দ্রবণীয় কোনো অংশ থাকে তাহলে উপরোক্ত পদ্ধতিতে সেই অংশকে লবণ থেকে আলাদা করা যাবে না। সর্বজনীন দ্রাবক কি? সর্বজনীন দ্রাবক মানে এমন দ্রাবক যা অনেক ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে। বাস্তবে সবকিছু দ্রবীভূত করতে পারে এমন কিছু নেই। তবে পানি, ওয়াটার, কে বলা হয় সর্বজনীন দ্রাবক। 1. পানি কেন সর্বজনীন দ্রাবক? সর্বজনীন দ্রাবক বলতে এমন একটি দ্রাবককে বোঝায় যা সব ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে। যদিও এমন দ্রাবক খুঁজে পাওয়া কঠিন, তবে পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অসংখ্য অজৈব পদার্থকে, যেমন লবণ, তামা, দ্রবীভূত করতে পারে। এটি অনেক জৈব যৌগকে, যেমন চিনি, ভিনেগার, স্পিরিট, এসিটোন, দ্রবীভূত করতে পারে। এটি অনেক গ্যাসীয় পদার্থকেও নিজের মধ্যে মিশিয়ে নিতে পারে। 2. সমসত্ব মিশ্রণ পৃথকীকরণ, বাষ্পীভবন, ইভাপোরেশন। গ্লুকোজ বা লবণের শরবত থেকে পানি ও কঠিন পদার্থকে আলাদা করার জন্য বাষ্পীভবন পদ্ধতি ব্যবহার করা হয়। পদ্ধতি: মিশ্রণটিকে তাপ দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায় এবং পাত্রের নিচে কঠিন পদার্থটি, গ্লুকোজ বা লবণ, পড়ে থাকে। শিখনফল: সমসত্ব মিশ্রণের প্রতিটি অংশে উপাদানের পরিমাণ সমান থাকে, যা বাষ্পীভবনের মাধ্যমে পাওয়া অবশেষের ভর মেপে প্রমাণ করা যায়। 3. অসমসত্ব মিশ্রণ পৃথকীকরণ, পরিস্রাবণ, ফিল্ট্রেশন। যখন কোনো মিশ্রণে অদ্রবণীয় কঠিন পদার্থ, যেমন মাটি বা বালি, থাকে, তখন তাকে আলাদা করার সহজ উপায় হল পরিস্রাবণ পদ্ধতি। একটি ফানেলে ফিল্টার কাগজ বসিয়ে তার ওপর দিয়ে মিশ্রণটি ঢাললে অদ্রবণীয় ময়লাগুলো কাগজে আটকে যায় এবং নিচে পরিষ্কার পানি জমা হয়। মূল শব্দ: পরিশ্রুত, ফিল্ট্রেট, ফিল্টার কাগজের নিচে জমা হওয়া পরিষ্কার তরল। অবশেষ, রেসিডিউ, ফিল্টার কাগজে আটকে থাকা কঠিন ময়লা। 4. অপরিষ্কার লবণ থেকে পরিষ্কার লবণ পাওয়ার ধাপসমূহ। অপরিষ্কার লবণ থেকে পরিষ্কার সাদা লবণ পাওয়ার জন্য দুটি পদ্ধতি পরপর প্রয়োগ করতে হয়। মিশ্রণ তৈরি: লবণ পানিতে গুলিয়ে অসমসত্ব মিশ্রণ তৈরি। পরিস্রাবণ: ফিল্টার কাগজের মাধ্যমে অদ্রবণীয় ময়লা দূর করা। বাষ্পীভবন: পরিশ্রুত লবণ পানিকে তাপ দিয়ে পানি উড়িয়ে দিয়ে পরিষ্কার লবণ সংগ্রহ করা। খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। পদ্ধতি: কাজ: বাষ্পীভবন, তরল সরিয়ে কঠিন পাওয়া। পরিস্রাবণ, কঠিন কণা আলাদা করা। সতর্ক: যদি ময়লা পানিতে দ্রবীভূত হয় তাহলে পরিস্রাবণ দিয়ে আলাদা করা যাবে না। কুইক রিভিশন: পানি সমান সর্বজনীন দ্রাবক, বাষ্পীভবন সমান পানি শুকানো, পরিস্রাবণ সমান ছেঁকে আলাদা করা। সমসত্ব সমান, অসমসত্ব অসমান। পাঠ 10 ও 12 লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ। আমরা পূর্বের অনুচ্ছেদে পরিস্রাবণ ও বাষ্পীভবনের মাধ্যমে পরিষ্কার লবণ প্রস্তুত প্রণালী দেখেছি।
ওই প্রক্রিয়ায় প্রাপ্ত লবণ কিন্তু দানাদার ছিল না, ছিল লবণের স্তর যা মূলত অদানাদার লবণ। এখন আমরা লবণাক্ত পানি হতে দানাদার লবণ অর্থাৎ লবণের স্ফটিক প্রস্তুতকরণের কৌশল দেখব। কাজ: লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ। প্রয়োজনীয় উপকরণ: 1টি বিকার, চামচ, নাড়ানি, ত্রিপদী স্ট্যান্ড, তারজালি, ফানেল, ফিল্টার কাগজ, রিংযুক্ত স্ট্যান্ড, কিছু অপরিষ্কার লবণ ও পানি। পদ্ধতি: একটি বিকারে 200 মিলিলিটার পানি ও 50 গ্রাম অপরিষ্কার লবণের একটি মিশ্রণ তৈরি করে পরিস্রাবনের মাধ্যমে পরিষ্কার লবণ পানির দ্রবণ অর্থাৎ লবণাক্ত পানি বানাও। এবার লবণাক্ত পানি একটি বিকারে নিয়ে বিকারকে ত্রিপদী স্ট্যান্ডের উপর রাখা তারজালির উপর বসিয়ে তাপ দিতে থাকো। তাপ দিতে দিতে বিকারে লবণাক্ত পানির আয়তন প্রায় অর্ধেকে পরিণত হলে তাপ দেওয়া বন্ধ করো। অতঃপর বিকারে একটি ঢাকনা দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দাও। বিকারটি ঠান্ডা হওয়ার পরে তোমরা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? বিকারের তলায় বা গায়ে লবণের দানা জমা হতে শুরু করেছে। এই দানাযুক্ত লবণই হল লবণের স্ফটিক। লবণের স্ফটিক তৈরির এই পদ্ধতিকে বলা হয় স্ফটিকীকরণ। অনেক সময় লবণাক্ত পানি হতে স্ফটিক পাওয়ার জন্য এতে 2-1টি লবণের দানা বাইরে থেকে যোগ করতে হয়। এতে যোগকৃত লবণ দানাকে ঘিরে খুব দ্রুত দানাদার লবণ জমা হতে থাকে। লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণ। লবণাক্ত পানি অথবা যেকোনো মিশ্রণ হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করার একটি সহজ উপায় হচ্ছে পাতন পদ্ধতি, যার জন্য প্রয়োজন একটি পাতন যন্ত্র। চিত্র -8.6-এ একটি পাতন যন্ত্র দেখানো হল। পাতন যন্ত্রটির বাম পাশে রয়েছে পরীক্ষাধীন লবণাক্ত পানি নেওয়ার জন্য একটি গোলতলি ফ্লাক্স 1। এর সাথে সংযুক্ত আছে একটি শীতক কন্ডেন্সার 2, যার ভিতরে একটি সরু কাচের নল 3 বসানো আছে এবং ওই নলের চারপাশে ঠান্ডা পানির প্রবাহের জন্য একটি প্রবেশ নল 4 ও একটি নির্গমন নল। চিত্র 8.6 পাতন যন্ত্র 5 আছে। আর ডান পাশে বিশুদ্ধ পানি সংগ্রহ করার জন্য আছে আরেকটি গ্রাহক ফ্লাক্স 6। এছাড়া পানিতে তাপ দেওয়ার জন্য একটি বৈদ্যুতিক হিটার 7 আর তাপমাত্রা মাপার জন্য বাম পাশের ফ্লাস্কের উপরে থার্মোমিটার 8 বসানোর জন্য ও শীতকের সাথে যুক্ত করার জন্য একটি কাচের অ্যাডাপ্টার 9 রয়েছে। এছাড়া ফ্লাক্স 2টি ও শীতককে সঠিকভাবে ধরে রাখার জন্য স্ট্যান্ড 10 ও ক্ল্যাম্প 11 রয়েছে। এবার দেখা যাক পাতন যন্ত্রটি কিভাবে কাজ করে। কাজ: লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণ। প্রয়োজনীয় উপকরণ: 1টি পাতন যন্ত্র, 500 মিলিলিটার লবণাক্ত পানি। পদ্ধতি: চিত্র 8.6-এর মতো করে পাতন যন্ত্রটি সাজিয়ে গোলতলি ফ্লাক্স 1 এ লবণাক্ত পানি নাও। পাতন যন্ত্রটির পানি প্রবেশের নলটি 4 একটি পানির ট্যাপের সাথে সংযুক্ত করে পানির প্রবাহ চালু করো। পানি নির্গমনের নলের সাথে একটি প্লাস্টিকের পাইপ যুক্ত করে বেসিনে রাখো। এবার বৈদ্যুতিক হিটার দিয়ে ফ্লাক্স তাপ দিতে থাকো। বৈদ্যুতিক হিটারের ব্যবস্থা না থাকলে স্পিরিট ল্যাম্প বা অন্য যেকোনো উপায়ে তাপ দেওয়া যেতে পারে। পাতন যন্ত্রের থার্মোমিটারে তাপমাত্রা খেয়াল করো। বাষ্পীভূত পানি শীতকের সরু নলের মধ্য দিয়ে গ্রাহক ফ্লাক্স 6 জমা হতে শুরু করলে অপেক্ষা করতে থাকো। গোলতলি ফ্লাক্স 1 এ পানির পরিমাণ 3/4 কমে গেলে তাপ দেয়া বন্ধ করো। তাপ দেওয়ার পর কি ঘটে? থার্মোমিটারের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এবং 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটতে শুরু করে ও বাষ্পে পরিণত হয়। উক্ত বাষ্প শীতকে প্রবেশ করলে ঠান্ডা হয়ে তা তরলে পরিণত হয়। বাষ্প তরলে পরিণত হওয়ার এ প্রক্রিয়াকে ঘনীভবন বলে। ঘনীভূত পানি ফোটায় ফোটায় গ্রাহক ফ্লাক্স জমা হতে থাকে। এই জমা হওয়া পানি বিশুদ্ধ পানি। তাহলে দেখা যাচ্ছে পানির কোনো মিশ্রণ থেকে বিশুদ্ধ পানি তৈরি করতে আমাদের 2টি প্রক্রিয়া প্রয়োগ করতে হয়। এদের একটি হল বাষ্পীভবন আর অন্যটি ঘনীভবন। তোমরা কি এখন সমুদ্রের পানি থেকে বিশুদ্ধ পানি তৈরি করতে পারবে? সাসপেনশন ও কলোয়েড। কাজ: সাসপেনশন তৈরি। প্রয়োজনীয় উপকরণ: 1টি কাচের গ্লাস, চামচ, কাদামাটি ও পানি। পদ্ধতি: কাচের গ্লাসের 3/4 ভরে পানি নাও। 1 চামচ পরিমাণ কাদামাটি গ্লাসে যোগ করে খুব ভালোভাবে নাড়া দাও। মিশ্রণটিকে কিছুক্ষণের জন্য রেখে দাও। কি দেখতে পাচ্ছ? প্রথমে পুরো মিশ্রণটি ঘোলা দেখাচ্ছে। রেখে দেওয়ার পর তুলনামূলকভাবে ভারী মাটির কণাগুলো গ্লাসের তলায় জমা হচ্ছে। তবে কিছু কিছু মাটির কণা যেগুলো খুব হালকা ও ছোট ছোট তারা পানিতে ভাসমান অবস্থায় থাকছে আর মিশ্রণটি অল্প ঘোলাটে দেখাচ্ছে।
আরও কিছু সময় মিশ্রণটি কোনো নাড়াচড়া না করলে। মিশ্রণটিতে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, মাটির আরও কিছু ক্ষুদ্র কণা তলায় জমা পড়ছে, তবে পানি পুরোপুরি স্বচ্ছ ও পরিষ্কার দেখা যাচ্ছে না। কারণ কিছু কিছু ক্ষুদ্র কণা তখনও পানিতে ভাসমান অবস্থায় থেকেই যাচ্ছে। মাটি ও পানির এই জাতীয় মিশ্রণ যা রেখে দিলে উপাদানসমূহ আংশিক আলাদা হয়ে যায় তাকেই সাসপেনশন বলে। একইভাবে চক মিহি করে গুঁড়া করে বা আটা পানিতে যোগ করে ভালোভাবে নাড়া দিলে যে মিশ্রণ পাওয়া যায় সেগুলোও সাসপেনশন। আমরা বাড়িতে যে সকল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টাসিডের সাসপেনশন ব্যবহার করি সেগুলোও রেখে দিলে আংশিক আলাদা হয়ে যায় ও ঔষধের বোতলের নিচে তলানি পড়ে যায়। তাই ঔষধ সেবনের পূর্বে বোতল ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়। এবার তোমরা দ্রবণ, সাসপেনশন ও অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য করতে পারছ কি? অসমসত্ব মিশ্রণে উপকরণগুলো খুব সহজেই চিহ্নিত করা যায় ও আলাদা করা যায়। সাসপেনশনের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা গেলেও সহজে আলাদা করা যায় না, আর দ্রবণের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিতও করা যায় না, সহজে আলাদাও করা যায় না। এবার আসা যাক কলয়েডের কথায়। সাসপেনশনের বেলায় আমরা দেখলাম একটি উপকরণের ছোট ছোট কণাগুলো ভাসমান অবস্থায় থাকে, কিন্তু অনেকক্ষণ রেখে দিলে তা তলানি হিসেবে জমা পড়ে। কিন্তু এমন কি হতে পারে না যে কণাগুলো এতই ক্ষুদ্র ও হালকা যে তারা কখনোই পাত্রের তলায় জমা হতে পারবে না, সব সময়ই ভাসমান বা সাসপেন্ডেড অবস্থায়ই থাকবে? হ্যাঁ, অবশ্যই পারে। আর সে ধরনের মিশ্রণ যেখানে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুকণার মাঝে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না, তাকে বলা হয় কলয়েড। কলয়েডে বিদ্যমান উপাদানগুলো একটি আরেকটিতে দ্রবীভূত হয় না, কিন্তু ছড়িয়ে থাকে। কলয়েডে যেটি প্রধান উপাদান বা পরিমাণে বেশি থাকে তাকে বলে অবিচ্ছিন্ন ফেজ বা দশা, আর যেটি কম পরিমাণে থাকে বা ছড়িয়ে থাকে তাকে বলে ডিসপারশড ফেজ বা দশা। যেমন দুধ হচ্ছে একটি কলয়েড, যা পানি ও চর্বি দিয়ে তৈরি। চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঠিকই দেখা যায়। চিত্র -8 এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পাওয়া দুধের একটি ছবি দেখানো হল। চিত্র 8.7 কলয়েড। দুধের মতো কুয়াশা হচ্ছে আরেকটি কলয়েড, যেখানে পানির ছোট ছোট কণাগুলো বাতাসে ছড়িয়ে থাকে। আবার আমাদের অতি পরিচিত অ্যারোসোলও কিন্তু এক ধরনের কলয়েড, যেখানে তরল কীটনাশকের কণাগুলো বাতাসে ভেসে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে কলয়েড তৈরির জন্য ভাসমান ক্ষুদ্র কণাগুলোর আকার কত ছোট হতে হবে? সাধারণত কলয়েডে বিদ্যমান ভাসমান কণাগুলোর আকার 1-1000 ন্যানোমিটার হয়ে থাকে। আর যদি কণাগুলোর আকার 1 মাইক্রোমিটার বা তার বেশি হয়, তখন এটি আর কলয়েড না হয়ে সাসপেনশনে পরিণত হয়। 1. স্ফটিকীকরণ, ক্রিস্টালাইজেশন। সাধারণ বাষ্পীভবনে আমরা লবণের একটি স্তর পাই, কিন্তু দানাদার বা স্বচ্ছ লবণ পাই না। লবণের দানাদার রূপ বা স্ফটিক পাওয়ার পদ্ধতিই হল স্ফটিকীকরণ পদ্ধতি। লবণাক্ত পানিকে ফুটিয়ে আয়তন অর্ধেক করা হয় এবং পরে ঠান্ডা হতে দিলে বিকারের গায়ে বা তলায় লবণের দানা জমতে শুরু করে। টিপস: অনেক সময় দ্রুত দানা বাঁধার জন্য বাইরে থেকে লবণের একটি ছোট দানা যোগ করা হয়, যাকে ঘিরে স্ফটিক বড় হয়। 2. পাতন, ডিস্টিলেশন। মিশ্রণ, যেমন সমুদ্রের পানি থেকে বিশুদ্ধ পানি পাওয়ার পদ্ধতি হল পাতন। এটি দুটি প্রক্রিয়ার সমষ্টি। বাষ্পীভবন, তাপ দিয়ে পানিকে বাষ্পে পরিণত করা। ঘনীভবন, সেই বাষ্পকে ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করা। সূত্র: পাতন সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন। 3. সাসপেনশন। এমন এক ধরনের মিশ্রণ যা রেখে দিলে উপাদানগুলো আংশিক আলাদা হয়ে যায় বা নিচে তলানি পড়ে। উদাহরণ: কাদামাটি ও পানির মিশ্রণ, চকের গুঁড়া ও পানি, অ্যান্টাসিড ঔষধ। বৈশিষ্ট্য: ঔষধের বোতলে নিচে তলানি পড়ে থাকে বলে সেবনের আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়। 4. কলয়েড হল এমন এক মিশ্রণ যেখানে কণাগুলো এতই ক্ষুদ্র যে তারা কখনোই নিচে জমা পড়ে না, বরং সবসময় ভাসমান অবস্থায় থাকে। দশা, ফেজ। কলয়েডে দুটি দশা থাকে: অবিচ্ছিন্ন দশা, যা পরিমাণে বেশি থাকে, যেমন দুধের পানি; ডিসপারশড দশা, যা ছড়িয়ে থাকে, যেমন দুধের চর্বি। উদাহরণ: দুধ, কুয়াশা, অ্যারোসোল। কণার আকার 1 থেকে 1000 ন্যানোমিটার। 1 মাইক্রোমিটারের বেশি হলে তা সাসপেনশন হয়ে যায়। 5. এক নজরে পার্থক্য। বৈশিষ্ট্য: দ্রবণ, সাসপেনশন, কলয়েড।
কণার অবস্থা সম্পূর্ণ দ্রবীভূত, নিচে তলানি পড়ে, সবসময় ভাসমান, স্বচ্ছতা স্বচ্ছ, ঘোলাটে, অস্বচ্ছ, সাধারণত। আলাদা করা যায় না, ফিল্টার দিয়ে যায় না সহজে। এই অধ্যায়ে আমরা যা শিখলাম, একের অধিক বিশুদ্ধ পদার্থ মিশালে মিশ্রণ তৈরি হয়। দ্রবণসমূহ এক বিশেষ ধরনের মিশ্রণ, যেখানে দ্রবকে সুষমভাবে বিন্যস্ত থাকে ও একটিকে অপরটি থেকে খুব সহজে আলাদা করা যায় না। দ্রবণ সমসত্ব মিশ্রণ, উপাদান সমানভাবে মিশে থাকে, আলাদা করা কঠিন। অসমসত্ব মিশ্রণে উপাদানগুলি মিশ্রণের সর্বত্র সুষমভাবে বিন্যস্ত থাকে না এবং একটিকে অপরটি থেকে খুব সহজে আলাদা করা যায়। অসমসত্ব মিশ্রণ, উপাদান সমানভাবে মিশে না, সহজে আলাদা করা যায়। দ্রবণে যে উপাদানটি বেশি পরিমাণে থাকে ও দ্রবীভূত করে সেটি হল দ্রাবক, আর যে উপাদানটি কম পরিমাণে থাকে ও দ্রবীভূত হয় সেটি হল দ্রব ও দ্রাবক। দ্রাবক ডান দিকে পয়েন্ট করা তীর বেশি থাকে, দ্রবীভূত করে। দ্রব ডান দিকে পয়েন্ট করা তীর কম থাকে, দ্রবীভূত হয়। সূত্র: দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক। সমপরিমাণ দুটি দ্রবণের মধ্যে যেটিতে দ্রবের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে তার ঘনমাত্রা বেশি হয়। সম্পৃক্ত দ্রবণে একটি নির্দিষ্ট পরিমাণের দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে পারে, সেই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে। ঘন ও পাতলা দ্রবণ: বেশি দ্রব ডান দিকে পয়েন্ট করা তীর ঘন, কম দ্রব ডান দিকে পয়েন্ট করা তীর পাতলা। সম্পৃক্ত দ্রবণ: সর্বোচ্চ পরিমাণ দ্রব দ্রবীভূত, আর গলবে না। 100 গ্রাম দ্রাবকে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি দ্রবের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যতটুকু দ্রবের প্রয়োজন হয়, তাকেই ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রবণীয়তা বলে। দ্রবণীয়তা: 100 গ্রাম দ্রাবকে নির্দিষ্ট তাপমাত্রায় যত দ্রব গলে সমান দ্রবণীয়তা। তাপ দিলে কোনো কোনো দ্রবের দ্রবণীয়তা বাড়ে, আবার কোনো কোনো দ্রবের দ্রবণীয়তা কমে। তাপের প্রভাব: সাধারণত তাপ বাড়লে ডান দিকে পয়েন্ট করা তীর দ্রবণীয়তা বাড়ে, কিছু ক্ষেত্রে কমেও। পৃথকীকরণ পদ্ধতি: পরিস্রাবণ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তরল ও কঠিন পদার্থের অসমসত্ব মিশ্রণ থেকে উপাদানসমূহকে আলাদা করা যায়। পরিস্রাবণ: কঠিন প্লাস তরল আলাদা। তাপের প্রভাবে তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয়। বাষ্পীভবন: তরল ডান দিকে পয়েন্ট করা তীর বাষ্প। ঘনীভবন হল বাষ্পকে শীতল করে তরলে রূপান্তর করার প্রক্রিয়া। ঘনীভবন: বাষ্প ডান দিকে পয়েন্ট করা তীর তরল। সাসপেনশন হল এমন একটি মিশ্রণ যা রেখে দিলে উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায়। সাসপেনশন: রেখে দিলে তলানি পড়ে। কলয়েড এক ধরনের মিশ্রণ যেখানে একটি উপাদানের ক্ষুদ্র কণা অন্য উপাদানে ছড়িয়ে থাকে, কলয়েড। কণা ভাসে, তলানি পড়ে না, যা আমরা শিখলাম এক নজরে। মিশ্রণ: একাধিক বিশুদ্ধ পদার্থ মিশেই মিশ্রণ। 1. মিশ্রণের শ্রেণীবিন্যাস: মিশ্রণকে তার কণাগুলোর বিন্যাস এবং আকারের ওপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। প্রকার: কণার আকার। বৈশিষ্ট্য: উদাহরণ: দ্রবণ অতি ক্ষুদ্র, সুষমভাবে মিশে থাকে, আলাদা করা যায় না। চিনির শরবত। কলয়েড মাঝারি 1-1000 ন্যানোমিটার, থিতিয়ে পড়ে না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। দুধ, কুয়াশা। সাসপেনশন: বড়, এর থেকে বড় 1000 ন্যানোমিটার, কিছুক্ষণ রেখে দিলে নিচে তলানি পড়ে। মাটি পানির মিশ্রণ। 2. গুরুত্বপূর্ণ গাণিতিক ও বৈজ্ঞানিক সম্পর্ক: শিক্ষার্থীদের জন্য এই সূত্রগুলো মনে রাখা জরুরি। দ্রবণ গঠন: দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রব। পাতন প্রক্রিয়া: পাতন সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন। দ্রবণীয়তা: এটি তাপমাত্রার ওপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়লে সাধারণত কঠিন দ্রবের দ্রবণীয়তা বাড়ে, কিন্তু গ্যাসীয় দ্রবের ক্ষেত্রে উল্টোটা ঘটে। 3. পৃথকীকরণ পদ্ধতির প্রয়োগ: বাস্তব জীবনে আমরা এই পদ্ধতিগুলো কোথায় ব্যবহার করি? বাষ্পীভবন: লবণ শিল্পে সমুদ্রের পানি থেকে লবণ সংগ্রহে। পরিস্রাবণ: পানি পরিষ্কার করতে বা চা ছেঁকার কাজে। পাতন: ঔষধ তৈরিতে বা ল্যাবরেটরিতে বিশুদ্ধ পানি উৎপাদনে। এক লাইনে পুরো অধ্যায়। মিশ্রণ সমান বিভিন্ন পদার্থের সমন্বয়ে, যা সমসত্ব, দ্রবণ, অসমসত্ব, সাসপেনশন বা কলয়েড হতে পারে এবং বিভিন্ন পদ্ধতিতে আলাদা করা যায়। এক্সাম হ্যাক: খুব গুরুত্বপূর্ণ। 4টা জিনিস মাথায় রাখলেই পুরো অধ্যায় শেষ। দ্রবণ ভার্সেস অসমসত্ব, দ্রব প্লাস দ্রাবক, সম্পৃক্ত ভার্সেস অসম্পৃক্ত, পরিস্রাবণ, বাষ্পীভবন, পাতন। নমুনা প্রশ্ন: বহুনির্বাচনী প্রশ্ন। 1. কোনটি তরল গ্যাস দ্রবণ?
উত্তর খ কোমল পানীয় ব্যাখ্যা কোমল পানীয় বা কার্বনেটেড বেভারেজে তরল পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে। 2 কোনটি কলোয়েড? উত্তর গ চর্বি ও পানি ব্যাখ্যা দুধ একটি কলোয়েড যা মূলত পানি ও চর্বির মিশ্রণ। এখানে চর্বির ক্ষুদ্র কণাগুলো পানিতে ভাসমান থাকে কিন্তু নিচে তলানি হিসেবে জমা পড়ে না। অন্যদিকে চক, আটা বা মাটি পানির সাথে সাসপেনশন তৈরি করে। উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। কক্ষ তাপমাত্রায় সোডিয়াম কার্বনেটের দ্রবণীয়তা 21.6। 3 কক্ষ তাপমাত্রায় 200 গ্রাম পানি নিয়ে সোডিয়াম কার্বনেটের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে? উত্তর ঘ 43 2 গ্রাম হিসাব 100 গ্রাম পানির জন্য প্রয়োজন 21.6 গ্রাম অতএব 200 গ্রাম পানির জন্য প্রয়োজন 21.6 সমান 43 2 গ্রাম। 4 সোডিয়াম কার্বনেটের পরিমাণ যদি 10 গ্রাম কম হয় তবে দ্রবণটি। উত্তর খ অসম্পৃক্ত দ্রবণ ব্যাখ্যা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 200 গ্রাম পানিতে 43 2 গ্রাম সোডিয়াম কার্বনেট দরকার। যদি এর চেয়ে কম পরিমাণ 43 2 10 সমান 33 2 গ্রাম দ্রব যোগ করা হয় তবে দ্রবণটি অসম্পৃক্ত থাকবে কারণ এতে আরও দ্রব দ্রবীভূত করার ক্ষমতা অবশিষ্ট আছে। সৃজনশীল প্রশ্ন 1 কক্সবাজারে সমুদ্রের পানিতে নেমে প্রিয়ন্তী ও রূপন্তী খুব আনন্দ করছিল। হঠাৎ সমুদ্রের পানি রূপন্তীর মুখে যাওয়ায় সে লক্ষ্য করল সমুদ্রের পানি নোনতা। এর কারণ প্রিয়ন্তীকে জিজ্ঞেস করাই সে রূপন্তীকে বলল, এটি পানি ও লবণের দ্রবণ। এখান থেকে কিছু নমুনা পানি সংগ্রহ করে প্রিয়ন্তী গ্লাসে রেখে দেয় এবং পরের দিন দেখে গ্লাসের তলায় কিছু ময়লা জমে আছে। এই নমুনা পানি থেকে প্রিয়ন্তী রূপন্তীকে লবণ তৈরি করে দেখাল। ক সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? সম্পৃক্ত দ্রবণ স্যাচুরেটেড সলিউশন নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট 100 গ্রাম পানি সর্বোচ্চ যে পরিমাণ দ্রব যেমন চিনি বা লবণ দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ দ্রব যদি ওই দ্রাবকে দ্রবীভূত থাকে তবে প্রাপ্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে। সহজ কথায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে যদি আর কোনো নতুন দ্রব দ্রবীভূত করা না যায়, নতুন করে দ্রব যোগ করলে তা গ্লাসের তলায় জমা পড়ে থাকে, তবে সেই অবস্থাটিই হল সম্পৃক্ত দ্রবণ। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। মনে করি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 36 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে। এখন আমি যদি 100 গ্রাম পানিতে ঠিক 36 গ্রাম লবণই মেশাই, তবে সেটি হবে লবণের সম্পৃক্ত দ্রবণ। খ পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন? ব্যাখ্যা করো। পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি এমন এক অসাধারণ দ্রাবক যা প্রকৃতিতে পাওয়া অন্য যেকোনো তরলের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক পদার্থকে নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে। এর প্রধান কারণগুলো নিচে ব্যাখ্যা করা হল। অজৈব পদার্থ দ্রবীভূত করার ক্ষমতা। পানি অসংখ্য অজৈব পদার্থকে যেমন লবণ, ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি খুব সহজেই দ্রবীভূত করতে পারে। জৈব পদার্থ দ্রবীভূত করার ক্ষমতা। অনেক দ্রাবক শুধু নির্দিষ্ট ধরনের পদার্থ মিশিয়ে নেয়, কিন্তু পানি অনেক জৈব যৌগকে যেমন চিনি, ভিনেগার, ভিটামিন সি, এসিটিক অ্যাসিড, স্পিরিট ইত্যাদি নিজের মধ্যে দ্রবীভূত করতে সক্ষম। গ্যাসীয় পদার্থ দ্রবীভূত করার ক্ষমতা। পানি বিভিন্ন গ্যাসীয় পদার্থকেও যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত করতে পারে, যা জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। পোলার ধর্ম। পানির অণুর একটি বিশেষ রাসায়নিক গঠন পোলারিটি আছে যা একে বিভিন্ন ধরনের অণুর সাথে মিশে যেতে সাহায্য করে। যদিও পৃথিবীতে এমন কোনো দ্রাবক নেই যা পৃথিবীর সব পদার্থকে দ্রবীভূত করতে পারে, তবে পানি যেহেতু অধিকাংশ পদার্থকেই দ্রবীভূত করতে সক্ষম, তাই একে সর্বজনীন দ্রাবক হিসেবে গণ্য করা হয়। গ সমুদ্র থেকে সংগৃহীত নমুনা পানি কোন ধরনের মিশ্রণ? ব্যাখ্যা করো। সমুদ্র থেকে সংগৃহীত নমুনা পানিটি একটি অসমসত্ব মিশ্রণ। ব্যাখ্যা উদ্দীপকে বলা হয়েছে, নমুনা পানিটি গ্লাসে রেখে দেওয়ার পর পরের দিন দেখা গেল গ্লাসের তলায় কিছু ময়লা জমে আছে। বিজ্ঞানের ভাষায় যে সকল মিশ্রণে উপাদানসমূহ সুষমভাবে বণ্টিত থাকে না এবং উপাদানগুলোকে একে অপরের থেকে সহজেই আলাদা করা যায়, তাদের অসমসত্ব মিশ্রণ বলা হয়। প্রিয়ন্তীর সংগৃহীত নমুনা পানিতে লবণ ও পানির একটি সমসত্ব মিশ্রণ বা দ্রবণ থাকলেও এতে অদ্রবণীয় ময়লা বা বালুকণা মিশ্রিত ছিল। যেহেতু এই ময়লাগুলো কিছু সময় রেখে দেওয়ার পর গ্লাসের তলায় তলানি হিসেবে জমা হয়েছে এবং এগুলোকে সহজেই শনাক্ত করা যাচ্ছে,
তাই এই সম্পূর্ণ মিশ্রণটি একটি অসমসত্ব মিশ্রণ। সাধারণত সমুদ্রের পানি একটি জটিল মিশ্রণ। এতে দ্রবীভূত লবণ, সমসত্ব অংশ, ছাড়াও বালু, কাদা এবং বিভিন্ন জৈব কণা, অসমসত্ব অংশ, মিশে থাকে। যেহেতু উদ্দীপকের গ্লাসে ময়লা জমে থাকতে দেখা গেছে, তাই এটি নিশ্চিতভাবেই একটি অসমসত্ব মিশ্রণ হিসেবে বিবেচিত হবে। ঘ. দ্রবণটি থেকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি উপাদান ফিরে পাওয়ার সম্ভাব্যতা যাচাই করো। উদ্দীপকের সমুদ্রের পানি থেকে আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত দুটি উপাদান, লবণ এবং বিশুদ্ধ পানি আলাদা করা সম্ভব। নিচে এর যৌক্তিকতা এবং পদ্ধতি বিশ্লেষণ করা হল। সমুদ্রের পানি মূলত পানি, লবণ এবং অদ্রবণীয় ময়লার একটি মিশ্রণ। এখান থেকে উপাদান দুটি ফিরে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। ১. পরিষ্কার লবণ ফিরে পাওয়ার প্রক্রিয়া। সমুদ্রের পানি থেকে লবণ পেতে আমাদের দুটি পদ্ধতি ব্যবহার করতে হবে। পরিস্রাবণ, ফিল্ট্রেশন। প্রথমে নমুনা পানিকে ফিল্টার পেপার বা পরিষ্কার সূক্ষ্ম কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। এতে পানিতে থাকা অদ্রবণীয় ময়লা বা বালু আলাদা হয়ে যাবে এবং আমরা পরিষ্কার লবণ পানি পাব। বাষ্পীভবন, ইভাপোরেশন। এবার এই পরিষ্কার লবণ পানিকে একটি পাত্রে নিয়ে তাপ দিতে হবে। তাপের ফলে পানি বাষ্প হয়ে উড়ে যাবে এবং পাত্রের তলায় সাদা দানাদার লবণের স্তর পড়ে থাকবে। এভাবেই আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত লবণ ফিরে পেতে পারি। ২. বিশুদ্ধ পানি ফিরে পাওয়ার প্রক্রিয়া। যদি আমরা শুধু লবণ নয়, বরং সমুদ্রের পানি থেকে ব্যবহারযোগ্য বিশুদ্ধ পানীয় ফিরে পেতে চাই, তবে পাতন, ডিস্টিলেশন পদ্ধতি ব্যবহার করতে হবে। পদ্ধতি: একটি বদ্ধ পাত্রে লবণাক্ত পানি নিয়ে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। এই বাষ্পকে একটি নলের ভেতর দিয়ে চালনা করে ঠান্ডা করলে তা পুনরায় তরল পানিতে পরিণত হয়, ঘনীভবন। এই প্রক্রিয়ায় প্রাপ্ত পানি লবণের স্বাদমুক্ত এবং সম্পূর্ণ বিশুদ্ধ হয়। সম্ভাব্যতা যাচাই: তাত্ত্বিকভাবে এবং ল্যাবরেটরি পরীক্ষায় এই পদ্ধতিগুলো অত্যন্ত কার্যকর। আমাদের উপকূলীয় অঞ্চলে এবং লবণ শিল্পে এই বাষ্পীভবন পদ্ধতি ব্যবহার করেই বাণিজ্যিক ভিত্তিতে লবণ উৎপাদন করা হয়। আবার যেসব দেশে সুপেয় পানির অভাব, যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেখানে সমুদ্রের পানি থেকে পাতন বা ডিস্যালাইনাইজেশন পদ্ধতির মাধ্যমেই বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়। উপসংহার: সুতরাং, উদ্দীপকের নমুনা পানি থেকে উপযুক্ত বৈজ্ঞানিক পদ্ধতি, পরিস্রাবণ, বাষ্পীভবন ও পাতন প্রয়োগ করে লবণ ও বিশুদ্ধ পানি উভয় উপাদানই ফিরে পাওয়া সম্ভব। ২. দৃশ্যকল্প ০১। আদিলের জন্মদিনে কোমল পানীয়ের বোতল খোলার সময় সোহেল দেখতে পায় শব্দ করে বায়বীয় পদার্থ বেরিয়ে আসে। দৃশ্যকল্প ০২। ঔষধ খাওয়ানোর সময় আদিল প্রতিবারই লক্ষ্য করে মা ঔষধের বোতল ঝাঁকিয়ে নেন, কিন্তু দুধ খাওয়ানোর সময় ঝাঁকান না। ক. অসমসত্ব মিশ্রণ কাকে বলে? অসমসত্ব মিশ্রণ, হেটেরোজিনিয়াস মিক্সচার, যে সকল মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে, সমানভাবে বণ্টিত থাকে না এবং একটি উপাদান থেকে অন্যটিকে সহজেই আলাদা করা যায়, তাদের অসমসত্ব মিশ্রণ বলা হয়। অসমসত্ব মিশ্রণের প্রধান বৈশিষ্ট্যগুলো হল: মিশ্রণের এক এক অংশের গঠন বা স্বাদ এক এক রকম হতে পারে। উপাদানগুলোকে খালি চোখে বা সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আলাদাভাবে চিহ্নিত করা যায়। উপাদানগুলো তাদের নিজস্ব ধর্ম বজায় রাখে। উদাহরণ: ১. ঝালমুড়ি। ঝালমুড়ির সব জায়গায় মুড়ি, চানাচুর বা পেঁয়াজ সমানভাবে থাকে না এবং চাইলে এগুলো হাত দিয়ে আলাদা করা যায়। ২. মাটি ও পানির মিশ্রণ। পানিতে মাটি গুলিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাটির কণাগুলো নিচে জমা হয়, যা সহজেই বোঝা যায়। ৩. তেল ও পানির মিশ্রণ। তেল ও পানি কখনোই একে অপরের সাথে সুষমভাবে মিশে যায় না। খ. ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা ৩৬ ব্যাখ্যা করো। ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা ৩৬। এই কথাটির অর্থ হল ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০০ গ্রাম পানি সর্বোচ্চ ৩৬ গ্রাম লবণকে দ্রবীভূত করতে পারে। অর্থাৎ, এই নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম পানিতে যদি আমরা ৩৬ গ্রাম লবণ মেশাই, তবে সেটি একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। ব্যাখ্যা: ১. এখানে ১০০ গ্রাম পানি হল দ্রাবক এবং ৩৬ গ্রাম লবণ হল দ্রব। ২. যদি আমরা ৩৬ গ্রামের চেয়ে ১ গ্রাম লবণও বেশি যোগ করি, তবে সেই অতিরিক্ত লবণটুকু আর পানিতে মিশবে না, বরং পাত্রের তলায় জমা হয়ে থাকবে। ৩. আবার যদি ৩৬ গ্রামের চেয়ে কম লবণ, যেমন ৩০ গ্রাম, যোগ করা হয়, তবে দ্রবণটি অসম্পৃক্ত থাকবে। সহজভাবে বললে, দ্রবণীয়তা হল কোনো দ্রাবকের,
এক্ষেত্রে পানি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রবকে, এক্ষেত্রে লবণ, হজম করার সর্বোচ্চ ক্ষমতা। দৃশ্যকল্প 01 দ্রবণটির ধরন ব্যাখ্যা করো। উদ্দীপকের দৃশ্যকল্প 01 বর্ণিত কোমল পানীয়ের দ্রবণটি হল একটি তরল গ্যাস দ্রবণ। নিচে এর ধরন ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হল। 1. উপাদানের প্রকৃতি। যেকোনো দ্রবণে দুটি প্রধান অংশ থাকে, দ্রাবক ও দ্রব। কোমল পানীয়ের ক্ষেত্রে দ্রাবক হিসেবে থাকে তরল, পানি, এবং দ্রব হিসেবে থাকে গ্যাসীয় পদার্থ, কার্বন ডাই অক্সাইড। যেহেতু তরল পদার্থের মধ্যে গ্যাসীয় পদার্থ দ্রবীভূত থাকে, তাই রসায়নের ভাষায় একে তরল গ্যাস দ্রবণ বলা হয়। 2. কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি। কোমল পানীয় তৈরির সময় উচ্চ চাপে পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করা হয়। এই গ্যাসটিই পানীয়কে ঝাঁঝালো স্বাদ দেয়। 3. গ্যাস বেরিয়ে আসার কারণ। বোতলের মুখ খোলার আগ পর্যন্ত গ্যাসটি উচ্চ চাপে তরলের ভেতর বন্দী থাকে। যখনই সোহেল বোতলের মুখ খুলল, তখন ভেতরের চাপ হঠাৎ কমে যায়। ফলে পানিতে দ্রবীভূত থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাস আর তরল অবস্থায় থাকতে পারে না এবং বুদবুদ আকারে শব্দ করে বাইরে বেরিয়ে আসে। উপসংহার। সুতরাং দৃশ্যকল্প 01 পানীয়টি একটি বিশেষ ধরনের দ্রবণ যেখানে পানি দ্রাবক এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রব হিসেবে কাজ করে। এটি আমাদের দৈনন্দিন জীবনে তরল গ্যাস মিশ্রণের একটি উৎকৃষ্ট উদাহরণ। দৃশ্যকল্প 02 মিশ্রণ দুটি কি একই? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। দৃশ্যকল্প 02 বর্ণিত মিশ্রণ দুটি, অর্থাৎ আদিলের ঔষধ এবং দুধ, কখনোই এক নয়। এদের একটি হল সাসপেনশন এবং অন্যটি হল কলোয়েড। নিচে আমার উত্তরের সপক্ষে যুক্তি ও বিশ্লেষণ তুলে ধরা হল। 1. ঔষধের মিশ্রণটি হল সাসপেনশন। আদিলের মা ঔষধ খাওয়ানোর আগে বোতলটি ঝাঁকিয়ে নেন, কারণ এটি একটি সাসপেনশন। যুক্তি। সাসপেনশনের ক্ষেত্রে দ্রবের কণাগুলো আকারে বড় হয় এবং এগুলো দ্রাবকে পুরোপুরি মিশে যায় না। যদি বোতলটি অনেকক্ষণ স্থির অবস্থায় রাখা হয়, তবে অভিকর্ষ বলের কারণে ঔষধের ভারী কণাগুলো বোতলের নিচে তলানি হিসেবে জমা পড়ে। প্রয়োজনীয়তা। তলানি পড়ে যাওয়ায় ওপরের অংশে শুধু পানি বা তরল থেকে যায় এবং নিচে ঔষধের মূল উপাদান পড়ে থাকে। তাই প্রতিটি ডোজে সঠিক পরিমাণে ঔষধ পাওয়ার জন্য বোতলটি ঝাঁকিয়ে কণাগুলোকে পুনরায় পুরো তরলে ছড়িয়ে দিতে হয়। 2. দুধের মিশ্রণটি হল কলোয়েড। অন্যদিকে দুধ খাওয়ার সময় মা বোতল ঝাঁকান না, কারণ দুধ একটি কলোয়েড। যুক্তি। কলয়েডে বিদ্যমান কণাগুলো, দুধের ক্ষেত্রে চর্বি বা ফ্যাট, সাসপেনশনের তুলনায় অনেক ক্ষুদ্র হয়। এই কণাগুলো এতই হালকা যে এরা কখনোই পাত্রের তলায় তলানি হিসেবে জমা হয় না, বরং তরল জুড়ে সবসময় ভেসে থাকে। বৈশিষ্ট্য। কলয়েড স্থির অবস্থায় রেখে দিলেও এর উপাদানগুলো আলাদা হয়ে যায় না। তাই দুধ খাওয়ার আগে এটি ঝাঁকানোর প্রয়োজন পড়ে না। 3. তুলনামূলক পার্থক্য। মিশ্রণ দুটি কেন ভিন্ন, তা নিচের ছকের মাধ্যমে আরও পরিষ্কার করা হল। বৈশিষ্ট্য। ঔষধ সাসপেনশন, দুধ কলোয়েড। কণার আকার বড় 1 মাইক্রোমিটারের বেশি, মাঝারি 1-1000 ন্যানোমিটার। তলানি স্থির রাখলে নিচে জমা পড়ে, কখনোই নিচে জমা পড়ে না। ঝাঁকানোর প্রয়োজন। ব্যবহারের আগে ঝাঁকাতে হয়, ঝাঁকানোর প্রয়োজন নেই। উপসংহার। উপরোক্ত আলোচনা থেকে এটি স্পষ্ট যে কণার আকার এবং স্থায়িত্বের ভিন্নতার কারণে ঔষধ একটি সাসপেনশন এবং দুধ একটি কলোয়েড। তাই মিশ্রণ দুটি প্রকৃতিগতভাবে সম্পূর্ণ আলাদা। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. তরল দুধ একটি কলোয়েড ব্যাখ্যা করো। তরল দুধকে কলোয়েড বলার কারণ নিচে ব্যাখ্যা করা হল। দুধ হল পানি এবং চর্বির একটি মিশ্রণ, যেখানে চর্বির অতি ক্ষুদ্র কণাগুলো পানির মধ্যে সবদিকে সমানভাবে ছড়িয়ে থাকে। একে কলোয়েড বলার প্রধান কারণগুলো হল কণার আকার। দুধে থাকা চর্বির কণাগুলোর আকার সাধারণত 1 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে থাকে। এই আকারের কণাগুলো এতই ক্ষুদ্র যে এদের খালি চোখে দেখা যায় না, কিন্তু এরা পানির সাথে পুরোপুরি মিশেও যায় না। তলানি পড়ে না। দুধ যদি অনেকক্ষণ স্থিরভাবে একটি পাত্রে রেখে দেওয়া হয়, তবে এর চর্বির কণাগুলো কখনোই পাত্রের তলায় জমা হয় না। কলয়েডের একটি প্রধান বৈশিষ্ট্য হল এর উপাদানগুলো সবসময় ভাসমান বা সাসপেন্ডেড অবস্থায় থাকে। অস্বচ্ছতা। দুধের ভেতর দিয়ে আলো প্রবাহিত করলে কণাগুলো আলোকে বাধা দেয় বা বিচ্ছুরিত করে, যার ফলে দুধকে আমরা সাদা বা অস্বচ্ছ দেখি। এটি কলয়েডের একটি বিশেষ ধর্ম, যাকে টিন্ডাল প্রভাব বলা হয়। 2 দশা। দুধে দুটি দশা থাকে,
পরিমাণে বেশি থাকা পানিকে বলা হয় অবিচ্ছিন্ন দশা এবং এতে ছড়িয়ে থাকা চর্বির কণাগুলোকে বলা হয় ডিসপারশড দশা। অতএব, যেহেতু দুধের চর্বি কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে সবসময় ভাসমান অবস্থায় থাকে এবং কখনোই নিচে থিতিয়ে পড়ে না, তাই তরল দুধ একটি আদর্শ কলয়েড। 2. পানি একটি সর্বজনীন দ্রাবক ব্যাখ্যা করো। পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি এমন এক অনন্য দ্রাবক যা অন্য যেকোনো তরল পদার্থের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক পদার্থকে নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে। এর প্রধান কারণগুলো নিচে সহজভাবে ব্যাখ্যা করা হল। অজৈব পদার্থ দ্রবীভূত করার ক্ষমতা। পানি অসংখ্য অজৈব পদার্থকে, যেমন লবণ, তামা বা লোহার বিভিন্ন যৌগ, খুব সহজেই মিশিয়ে নিতে পারে। জৈব পদার্থ দ্রবীভূত করার ক্ষমতা। অনেক দ্রাবক শুধু নির্দিষ্ট ধরনের পদার্থ মেশাতে পারে, কিন্তু পানি চিনি, ভিনেগার, ভিটামিন সি এবং এসিটিক অ্যাসিডের মতো অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে সক্ষম। গ্যাসীয় পদার্থ দ্রবীভূত করার ক্ষমতা। পানি বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, যেমন অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডকে নিজের মধ্যে মিশিয়ে নিতে পারে। এই গুণের কারণেই মাছ এবং অন্যান্য জলজ প্রাণী পানিতে দ্রবীভূত অক্সিজেন দিয়ে শ্বাস নিতে পারে। রাসায়নিক গঠন, পোলারিটি। পানির অণুর এক প্রান্ত সামান্য ধনাত্মক, প্লাস, এবং অন্য প্রান্ত সামান্য ঋণাত্মক, আধানযুক্ত। এই বিশেষ পোলার গঠনের কারণে এটি সহজেই বিভিন্ন পদার্থের অণুকে আকর্ষণ করে নিজের সাথে মিশিয়ে ফেলে। সার কথা, যদিও পৃথিবীতে এমন কোনো দ্রাবক নেই যা পৃথিবীর সব কিছুকে, যেমন পাথর বা প্লাস্টিক, দ্রবীভূত করতে পারে, তবে পানি যেহেতু অজৈব, জৈব এবং গ্যাসীয়, এই 3 ধরনের অসংখ্য পদার্থকে দ্রবীভূত করতে পারে। তাই একে সর্বজনীন দ্রাবক হিসেবে গণ্য করা হয়। 3. কোমল পানীয় কোন ধরনের দ্রবণ? ব্যাখ্যা করো। কোমল পানীয় হল একটি তরল গ্যাস দ্রবণ। নিচে এর সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হল। উপাদানের অবস্থা। যে কোনো দ্রবণে দুটি অংশ থাকে, দ্রাবক ও দ্রব। কোমল পানীয়ের ক্ষেত্রে প্রধান উপাদান পানি হল দ্রাবক, তরল, এবং এতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্যাস হল দ্রব, গ্যাস। যেহেতু তরল মাধ্যমে গ্যাসীয় পদার্থ মিশে থাকে, তাই একে তরল গ্যাস দ্রবণ বলা হয়। চাপের ভূমিকা। সাধারণ তাপমাত্রায় পানিতে গ্যাস খুব একটা মিশতে চায় না, তাই কলকারখানায় উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে পানির সাথে জোরপূর্বক মিশিয়ে বোতলজাত করা হয়। বৈশিষ্ট্য। বোতলের মুখ খোলার সাথে সাথে যে হিস শব্দ হয় এবং বুদবুদ বের হয়, তা মূলত উচ্চ চাপে দ্রবীভূত থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাস। চাপ কমে যাওয়ায় গ্যাসটি দ্রবণ থেকে আলাদা হয়ে বেরিয়ে আসে। সহজ কথায়, কোমল পানীয় একটি বিশেষ ধরনের মিশ্রণ যেখানে তরল দ্রাবকে গ্যাসীয় দ্রব দ্রবীভূত থাকে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? আমরা জানলাম যে আমাদের চারপাশের চেনা জগৎটা কত রকমের মিশ্রণে ভরা। যে পানিকে আমরা অবহেলা করি, সেই পানিই আসলে রসায়নের সবচেয়ে বড় জাদুকর বা সর্বজনীন দ্রাবক। আজ থেকে তোমরা যখনই কোমল পানীয়র বোতল খুলবে আর হিস করে গ্যাস বের হবে, তখনই তোমাদের মনে পড়বে এটা একটা তরল গ্যাস দ্রবণ। আর শীতের সকালে কুয়াশা দেখলে ঝটপট মাথায় চলে আসবে, আরে এটা তো একটা কলয়েড। পরীক্ষার খাতায় সমসত্ব আর অসমসত্বের পার্থক্য আসুক, কিংবা পাতন আর স্ফটিকীকরণের প্রশ্ন, আমরা কিন্তু এখন সবকিছুর মূল রহস্য জানি। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু মজার প্রশ্নের সমাধান করব, তাই আজকের পড়াটা বাসায় একবার চোখ বুলিয়ে নিও। সবাই ভালো থাকো, আর চারপাশের সবকিছুর মাঝে বিজ্ঞান খুঁজতে থাকো। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।